ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। Revered Swami Nirantarananda Ji Maharaj, other revered Swamijis and Maharajis of this center, and dear students. আমার আওয়াজ যাচ্ছে রে লাস্ট অবধি? ক্লিয়ার? শুনতে পারছো? যদি আমার আওয়াজ কমে যায় একটু বলবে। তো স্বামীজির আদর্শে একটা চরিত্র গঠন করা, তো ন্যাচুরালি তার মানেটা হচ্ছে অন্যান্যদের আদর্শেও তো চরিত্র গঠন করা যায়, ঠিক তো? ও আদর্শ না থাকলেও কি এমন একটা চরিত্র তো হবেই মানুষের। আমরা কিন্তু আজকে আধ ঘন্টা টাইম নিয়ে আমরা স্বামীজির আদর্শে কিভাবে চরিত্র গঠন করা যায় আইডিয়া একটা নেব। যেহেতু তোমরা রেসিডেন্সিয়াল ক্যাম্পে এসছো, এইটুকু অন্তত জানা উচিত স্বামীজি কি বললেন, কি চাইলেন। স্বামীজি দু তিন দিকে একটা কথা বলছেন, আমি ওই কথা বলবো, তোমরা সুন্দর করে শুনবে এবং রিপিট করবে। আমি বলবো রিপিট করো বলে, বুঝতে পেরেছো না? স্বামীজি বলছেন হোয়াট উই নিড ইন ইন্ডিয়া টুডে, আজকে আমরা ভারতে আমাদের দেশে কি চাই, হোয়াট উই নিড ইন ইন্ডিয়া টুডে ইজ ওয়েস্টার্ন সায়েন্স। কি চাইছি? coupled with वेदांता। coupled মানে তার সঙ্গে যুক্ত। So what we need in India today is Western science coupled with Vedanta, with Brahmacharya as the guiding motto. With Brahmacharya as the guiding motto মানে কি রে? পথদর্শী। আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাওয়া উচিত, এই দিকে মুড়বো না ওই দিকে মুড়বো না, কি হচ্ছে গাইডিং মটো, বুঝতে পেরেছো না? ব্রহ্মচর্য। সো আমাদের জীবন কিভাবে এগোবে বলে আমাদেরকে কি গাইডেন্স দেবে? ব্রহ্মচর্য। বুঝবো এগুলো কি কি আছে বুঝবো আমরা। অ্যান্ড শ্রদ্ধা অর ফেইথ ইন ওয়ান সেলফ। এই মহারাজ জাস্ট এন্ড করলেন ওইটা নিয়ে, বুঝতে পেরেছো না? আমি সেইটা দিয়ে শুরু করব। সো স্বামীজি আমাদের মধ্যে কি ধরনের ব্যক্তিত্ব চাইলেন দেখো, পরিষ্কার করে বলে দিয়েছেন। আমাদের মধ্যে কি কি লাগবে রে? প্রথম ওয়েস্টার্ন সায়েন্স উইথ বেদান্তা, গাইডিং মোটো অফ ব্রহ্মচর্য, and Shraddha or faith in oneself. শ্রদ্ধা, বুঝতে পেরেছো না? শ্রদ্ধা অ্যাকচুয়ালি ফেইথ ইন ওয়ানসেলফ নাই। স্বামীজি নিজে বলছেন এ একটা শব্দ আমি ইংরেজিতে ট্রান্সলেট করব না, আরেক দিকে বলছেন আমি বাংলাতে ট্রান্সলেট করব না, দুদিকেও বলেছেন ট্রান্সলেট করবেন না, বিকজ এটা ট্রান্সলেট করা যায় না। বাট শ্রদ্ধা কি আমরা বুঝবো, চেষ্টা করব বুঝতে। সো চারটে জিনিস লাগে। তোমরা তো সব পড়াশোনা করছো রে, ঠিক তো? কাজে হচ্ছে, বাট যারা কাজ করছো ওরা পড়াশোনা করেছো, অ্যান্ড পড়াশোনা করেছো তোমরা টোল মাদ্রাসা সে নেই, রেগুলার স্টেট বোর্ড বা সিবিএসসি না আইসিএসসি এইরকম একটা। সো এ মডার্ন টোল মাদ্রাসা আলাদা। টোলগুলো জানো? টোল না, জানো না তোমরা? জানো কি বলো তো এটা? আগেকার দিনের আমাদের স্কুলগুলো, ভারতীয় সম্প্রদায়ের স্কুলগুলো ছিল, সেইটা কিন্তু ওয়েস্টার্ন সায়েন্স বেসড ছিল না। আজকালকার মাদ্রাসাও কিন্তু ওয়েস্টার্ন সায়েন্স বেসড নেই, বাট বাকি সব যা আছে সিবিএসসি, আইসিএসসি, স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড যা যা আছে এইগুলো সব ওয়েস্টার্ন সায়েন্স বেসড এডুকেশন। তফাৎ কি? তফাৎ হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন সায়েন্স ইজ বেসড অন এ ভেরি পার্টিকুলার টাইপ অফ থিঙ্কিং। It is based on a which is called rationality. বলো yes, rationality বলে একটা থিঙ্কিং স্টাইল আছে রে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখ। ধরো তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার একটা জ্বর এলো,
তোমার মা তোমাকে নিয়ে গেল একটা ডক্টরের কাছে, এমডি এমএস করেছে ও দেখে তোমাকে বলল এই 5 দিনের ওষুধ খাও, অ্যান্টিবায়োটিক্স, আমার 500 টাকা ফিস দাও। নিয়ে এলে তুমি। এখন তোমার এসো, তোমার বাড়িতে তোমার মায়ের মা আছে, দিদা না কি বলো, ঠাকুরমা আছে, দিদিমা, হ্যাঁ মায়ের মা দিদিমা আছেন উনি বাড়িতে। উনি বলছেন না ছেলেটা তো বড় হচ্ছে, হ্যাঁ নজর লেগে গেছে, এই জন্য জ্বর হয়েছে। তো জ্বরটা সারানোর জন্য কি করতে হবে, ওঝাকে ডাকতে হবে। দিদিমার বক্তব্য এটা। এখন অদৃষ্টবশাৎ তোমার বাড়িতে মা আছে, মায়ের মা আছে, ওরও মা আছে, এমন হয় কি বলে বড় মা, না বড় মাও আছে। এখন উনি বলছেন না এইবারের আমাদের বাড়ির শীতলা মায়ের পুজো ঠিকঠাক হয়নি, সেই জন্য এর জ্বর এসছে। এখন মায়েরা বললে তো বাড়িতে তো কাজ হবেই হবে, ওজাকে ডাকা হলো, ও 15,000 টাকা নিল, ফা ফু ফি ফা করলো, দেখেছো তোমরা ওইটা, ধোঁয়া টোঁয়া দিয়ে, হ্যাঁ বেরিয়ে গেল। এখন বড় মা আছে, 25,000 টাকা দিয়ে ব্রাহ্মণকে ডেকে হোম হবন করে একটা শীতলা মায়ের আবার একটা বিধিবৎ পুজো করা হলো। সবকিছু হতে 7 দিন হলো, জ্বর সেরে গেল। এখন আমার প্রশ্ন, জ্বরটা কেন চলে গেল? মা অ্যান্টিবায়োটিক্স খাইয়েছিল, দিদিমা ওঝাকে ডেকেছিল, বড় মা শীতলা মায়ের পুজো করালো, জ্বর চলে গেল। জ্বর কেন গেল বল? আরে দেখো তো, সো এই যে থিঙ্কিং আছে না, এটাকে রেশনাল থিঙ্কিং বলি আমরা। কেন কেন অ্যান্টিবায়োটিক্স এমন একটা জিনিস, তোমার জ্বরটা হয় কোনো একটা কীটাণুর জন্য, কোনো একটা ব্যাকটেরিয়া নাকি ভাইরাস নাকি একটা থাকে, বুঝতে পেরেছো না? এবং ঠিক ওইটাকে অ্যাটাক করার জন্য একটা কেমিক্যাল আছে তোমার অ্যান্টিবায়োটিক্সে, বুঝতে পেরেছো না? সো দিস ইজ দি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ রেশনাল থট। রেশনাল থট মানে কি, যা ঘটলো তার কারণটা কিন্তু তার ভিতরেই আটকে আছে। এখন তুমি ওজার জন্য আমার যদি জ্বর চলে গেল বললে, কানেকশনটা কি রে? কানেকশনটা কি? ডাইরেক্ট কানেকশনই নেই, ওটা সব ম্যাজিক। আমরা ভাই বহু বছর থেকে আমরা এই ধরনের চিন্তাধারাতে চলে গেছি আমরা, এটা এখনো আছে। ম্যাথমেটিক্সে মার্ক কম আসছে তোমার এক্সামে, কেন? টিচার ঠিক ছিল না, সিলেবাস শেষ হয়নি, ঠিক এক্সামের আগে আমার টাইফয়েড এসে গেছিল, সারা বছর তুমি তখন কি করলে? সো সিম্পল কথা, কেন মার্ক কমলো ম্যাথমেটিক্সে? সিম্পল, পড়েনি। বুঝতে পেরেছো না? দ্য কজ এন্ড এফেক্ট আর ডাইরেক্টলি ইন্টাররিলেটেড, পারফেক্ট, ওয়ান অফ দ্য প্রিন্সিপালস। সো আমাদের ভাই এই ধরনের চিন্তাধারা কিন্তু লাগবে। আমরা আজকে অ্যাজ এ দেশ গরিব কেন? কাজ করছি না রে, হ্যাঁ এই যে দেখ, এই চিন্তাধারা কিন্তু নট রেশনাল, ইররেশনাল। নেতার আগেও ছিল, যখন আমরা সারা পৃথিবীতে নাম্বার 1 দেশ ছিলাম তখন কি অনাথ ছিলাম আমরা? নেতা ছিল তো তখন, ওদের জন্য নাই, পলিটিক্যাল পার্টির জন্য নাই, বুঝতে পেরেছো না? মুসলমানরা এসে আমাদের উপর কবজা করলো তা নাই, ব্রিটিশাররা এসে কবজা করলো তা নাই, ওইগুলো সব হয়েছে, হয়নি তা নাই। আমরা গরিব বিকজ আমরা কাজ করি না। আমরা অজুহাত খুঁজি, কাজ না করার অজুহাত খুঁজি আমরা। কাজ কর, কেউ আটকাতে পারবে না। কাজ করা, আবার ফিজিক্যালি কাজ করা একটা, বুদ্ধি লাগিয়ে কাজ করা। আম্বানি ও 8 ঘন্টায় কাজ করে, ওই লেবার যা রাস্তাতে কাজ করে ও 8 ঘন্টা কাজ করে, এ 350 টাকা পাবে প্রতিদিন মিনিমাম ওয়েজ, ও 3-4 মিলিয়ন পেয়ে যাবে।
কেন জানো এইটা লাগাচ্ছি ও। আমরা বুদ্ধি লাগাই না, আমরা দিনে বেলাও আমরা চোখ বন্ধ করে ঘুমে থাকি আমরা, তারপরে দুঃখ পাই কেন উদ্ধার হচ্ছি না। র্যাশনাল থিঙ্কিং, বুঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, স্বামীজি বলছেন লার্ন টু টেক দ্য ব্লেম অন ইউর ওন শোল্ডার্স। অন্যান্যদেরও আছে রে, কন্ট্রিবিউশন আছে, তা নেই, কন্ট্রিবিউশন নেই বলছি না, বা স্বামীজিও বলছেন না ওইটা, বাট আসল কথা হচ্ছে আমি, আমার তরফ থেকে কিছু না কিছু একটা গাফিলতি ছিল। উই নিড ওয়েস্টার্ন সায়েন্স, বুঝতে পেরেছো না? আমরা সব সময় আমাদের গাফিলতিগুলোকে অন্যদের উপর দিয়েছি, দেবী দেবতাদের উপর দিয়েছি। স্বামীজি বলছেন এত বছর কাঁদলে কে এসে তোমাকে হেল্প করেছে, বলছেন স্বামীজি। এখন এটলিস্ট দাঁড়া, নিজে কাজ কর, দেখবে। সো আমি সাধু হওয়ার আগে আমি বিদেশে চাকরি করতাম। আমি তো একটা বাড়িতে বড় হলাম ইন্ডিয়াতে, ব্যাঙ্গালোরে। বাড়ি খুব ধার্মিক ছিল। সো প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য ভালো টাইম ভালো দিন দেখে 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 কাজ করা হতো। বিদেশে গিয়ে দেখলাম একটা প্রজেক্ট শুরু করতে হবে। যখন জিনিসপত্র রেডি হলো, লোকজন রেডি হলো, শুরু করে দিল। আমি সেই দিন বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছিলাম আজকে কি বার কি তিথি, জিজ্ঞেস করেছিলাম, আমি জানতে চাইছিলাম মানে কি হচ্ছে এটা, এটা শুধু ইন্ডিয়াতে কাজ করে না। বুঝতে পারছেন ব্যাপারটা? অদ্ভুত ভাবে কোনো বিঘ্ন নেই ওই প্রোগ্রামে, ওরা কিচ্ছু দেখলো না। আমরা এখানে কত দেখি তিথি বার নক্ষত্র এইটা ওইটা দেখে, তাতেও কিন্তু হাজার সমস্যা আমাদের। দ্যাট ইজ বিকজ উই ডোন্ট প্ল্যান ওয়েল, উই ডোন্ট থিঙ্ক প্রপারলি। থিঙ্কিং ইজ এক্সট্রিমলি এসেন্সিয়াল। তুমি স্বামীজিকে যদি পড়ো, এটা কিন্তু তুমি ভিতরে ঢুকে যাবে তোমার, ও কি রকম থিঙ্কিং রে, উনার মতন থিঙ্কিং উনার আগে কিন্তু এই দেশে ছিল না রে ভাই, এটা পরিষ্কার করে বলতে পারি আমরা। ইভন রাজা রামমোহন রায়, স্বামীজির আগে ওই লেভেলের মানুষ একমাত্র ছিল হচ্ছে গিয়ে তোমার, উনিও এই লেভেল ছিল, অত্যন্ত ক্লিয়ার এই মহারাজ এই স্বামীজির। সো হোয়াট উই নিড ইজ ওয়েস্টার্ন সায়েন্স, মোটামুটি একটা বুঝলে। সো তুমি যদি ঠিকঠাক তোমার পড়াশোনার ভিতরেই যদি তুমি থাকতে পারো, তার সারটা যদি তুমি নিতে পারো, তোমার যে কোনো স্কুল হোক, যে কোনো ক্লাস হোক, যে কোনো কলেজ হোক, ইউ উইল এন্টার ইনটু ওয়েস্টার্ন, বিকজ র্যাশনাল থিঙ্কিং বুঝে নেবে তুমি, বুঝতে পারবে? দ্যাট ইজ এসেনশিয়াল। সেকেন্ড, কাপলড উইথ বেদান্তা। বেদান্তা কেন লাগবে তোমার? সি হিন্দুইজম বলছেন না কিন্তু স্বামীজি, কাপলড উইথ রিলিজন বলছেন না, কেননা আমাদের দেশে বিভিন্ন ধরনের লোক আছে। এখানে কোনো মুসলিম আছে রে? ও সব্যসাচীকে বলেছিলাম এক দুটো মুসলিম ছেলেকে জোগাড় কর, থাকে, বিকজ আমাদের সোসাইটিতে কিন্তু মুসলমানরা আছে, হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, আর কারা কারা আছে, জৈনরা আছে, বুদ্ধিস্টরা আছে, পার্সি আছে, সর্দারজি আছে, নাস্তিকরা আছে, কমিউনিস্টরা আছে, ব্রাহ্মণরা আছে, সব আছে এখানে, বুঝতে পেরেছো না? all of them have a common religion called Vedanta, বুঝতে পেরেছো না? বেদান্তা মানে তোমার ধর্মীয় জিনিস নাই, ইউ আন্ডারস্ট্যান্ড? যেমন ওয়েস্টার্ন সায়েন্স কমন টু এভরিওয়ান, জার্মান ওয়েস্টার্ন সায়েন্স বলে আছে, ইটালিয়ান ওয়েস্টার্ন সায়েন্স বলে আছে, সায়েন্স ইজ কমন টু এভরিওয়ান। সিমিলারলি রিলিজনের একটা অংশ কিন্তু সবার জন্য কমন, ওটা মুসলমান হোক হিন্দু হোক, ওটা কি জানো? ওইটা লাগবে, ওইটা হচ্ছে নিজের স্বরূপের সম্বন্ধে জানা। তুমি ঈশ্বরের সম্বন্ধে জানতে শুরু করলেই ঝামেলা শুরু হয়ে যাবে। আল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই বলছে ওরা, এও সেম বলবে আমার শ্রীকৃষ্ণ ছাড়া কিচ্ছু নেই, বুঝতে পেরেছ না? যে মায়ের ভক্ত ও বলবে মা ছাড়া কিচ্ছু নেই। সো এদের সমস্যা কোনোদিন সলভ হবে না। তো আমি ভাই ঈশ্বরের সম্বন্ধে জানতে চাইছি না, আমি তো আছি। ইনফ্যাক্ট ঈশ্বর আছে কিনা ডাউট আছে, ডাউট আসতে পারে, বাট আমি তো আছি, নিজেকে তো ডাউট করতে পার, তুমি আছো কি নেই এটা শিওর তো, আমি তো আছি, তুমি কে? এইটা হচ্ছে প্রশ্ন, এটা ভয়ঙ্কর প্রশ্ন। এটার উত্তর
মানে খুব ইজিলি পাওয়া যাবে না, সেইটার দিকেও নজর দিতে হবে। বিকজ এটা কেন বলছেন জানো স্বামীজি, কেন বলছেন জানো, তুমি যত ভালো র্যাশনাল থিঙ্কার হোক না কেন, নিজের সম্বন্ধে কিন্তু জানতে পারবে না। এই জগতের সম্বন্ধে সবকিছু হয়তো তোমার দ্বারা জানা হয়ে গেল, এই জগতের সম্বন্ধে র্যাশনালি তুমি সবকিছু জানতে পেরেছো, তাতেও কিন্তু তুমি নিজের সম্বন্ধে জানতে পারবে না। নিজের সম্বন্ধে জানতে গেলে তোমাকে চোখ বন্ধ করে বসতে হবে, চোখ বন্ধ করতে হবে, বিকজ ইন্দ্রিয়গুলোকে শান্ত করতে হবে। এটা হ্যাবিট, এটা কিন্তু চয়েস নেই। না আমি তো সাধু হব না। আমাদের আজকের অবস্থা কি এরকম জানো, এইগুলো কাদের কাদের লাগে, শুধু সাধুদের লাগে। আমি তো সাধু হব না, তো চোখ বন্ধ। আরে বাপ রে বাপ, হ্যাঁ, অদ্ভুত থিঙ্কিং। এটা আমরা এইভাবে ডেভেলপ করে ফেলেছি এখন। ভাবো তো তুমি, সাধু হোক না, এটা সার্বভৌম মহাব্রতম রে, সংস্কৃতে আমরা ইউজ করি সার্বভৌম মহাব্রতম, মানে সবার জন্য প্রযোজ্য, সাধুর জন্য বটেই। তুমি মানুষ তো, সমাজে থাকবে তো তুমি, হ্যাঁ, তোমার এটা লাগবে, নিজের সম্বন্ধে জানতে লাগে। নিজের সম্বন্ধে জানতে গেলে তোমাকে করতে হবে এটা কি, দিনে অন্তত একটু সময়, কয়েকটা সময় অন্তত বের করে রাখতে হবে তার জন্য। ইন্দ্রিয়গুলো যখন বন্ধ হয়, ইন্দ্রিয় বন্ধ হওয়া মানে কি জানো তোমরা, চোখ বন্ধ করতে হবে রে। যখনই চোখ খোলা আছে সব দেখতে পারছি, বাস আর মন শান্ত হওয়ার কোনো চান্স নেই। চোখ বন্ধ করলে 50% চান্স আছে, বিকজ এইটা তো বন্ধ করতে পারছো না তুমি। সো আমি চোখ বন্ধ করলাম, দেখ, হ্যাঁ, ফ্যান ঘুরছে, কি একজন ভালো শ্বাস নিল, ওখানে চলে যায়। চোখ বন্ধ করলেও কিন্তু মনটা চলে যায় ওখানে। সো চোখ কান এইগুলোকে বন্ধ করে 2-3 মিনিট থাকলে তখন মনটা শান্ত হবে। মনটা যখন শান্ত হবে তখন নিজের সম্বন্ধে জানতে পারি। একবার কি হলো, একটা ছিল রে, ডায়েরি ফার্ম ছিল, গোয়াল। তো ওখানে ওরা খড় কিনে, খড় ওদেরকে খাওয়ানোর জন্য, খড় বলো না এটাকে, ড্রাই গ্রাস, হে কিনেছে। একটা পুরো লরি এসছে। তো যা মালিক ছিল ও কি করেছে, একটা রুম ছিল, এই রুমে সুন্দর করে ওটাকে প্যাক করে রাখলো, লরি থেকে তুলে প্যাক করে রাখলো, দিয়ে লরির লোক লেবারকে টাকা দিয়ে পাঠিয়ে দিল। তখন বুঝতে পারলো ওর হাতে একটা ঘড়ি ছিল, এটা খুব পুরনো ঘড়ি, এর ফ্যামিলি থেকে বংশগত আসছে। সো একটা ভ্যালু ছিল, একটা ইমোশনাল ভ্যালু ছিল, ওইটা গায়েব। সো ন্যাচুরালি এখন এই খড়গুলোর মধ্যে কোথাও ও স্ট্র্যাপ ভেঙে গেছে, পড়ে গেছে ওখানে। কি করে খুঁজবে? তো দেখলো বাইরে 5-6 জন ছেলেরা স্কুলের পর খেলছিল। বুদ্ধি লাগালো, বললো এই এইদিকে আয়, দেখ এইমাত্র খড়টাকে আমি এখানে স্ট্যাক করলাম লরি থেকে তুলে, দেখলাম আমার একটা রিস্ট ওয়াচ, পুরনো রিস্ট ওয়াচ ওখানে ভিতরে পড়ে আছে, গায়েব হয়ে গেছে, একটু খুঁজে বের করতে পারবে? ও মা, ছেলেদের অবস্থা তো, এত সুন্দর করে যাচ্ছিল, সব ছিদ্র ছিদ্র করে দিল খুঁজাখুঁজিরা। ওদের খেলা তো আর কি। অনেকক্ষণ হলো, কিছু হলো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন ওরা জ্ঞান দিচ্ছে, কাকু আজকে আমরা চললাম, হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ঘড়িটা এখানেই থাকবে, হ্যাঁ, পরে পাবেন আপনি, হ্যাঁ, বলে বেরিয়ে গেল। এর তো কিচ্ছু করার নেই, হলো ঠিক আছে যাও, লাইট ফাইট অফ করে বন্ধ করছে। ইতিমধ্যে কি হলো, ওই ছেলেদের মধ্যে একটা ছেলে ফিরে এসে বলছে, কাকু আমি আরেকবার, লাস্ট একবার যাব ভিতরে। কেন, তুমি তো ওদের সঙ্গে ছিলে? তো না, ওদের সঙ্গে ছিলাম, প্রচন্ড হাল্লা হচ্ছিল, আমি তখনই প্ল্যান করেছিলাম একা আসবো। আচ্ছা ঠিক আছে, লাইট অন করতে গেল, কাকু লাইট লাগবে না আমার। এই ভাই ভিতরে গেল, 40-50 সেকেন্ডের মধ্যে বাইরে এলো, হাতে ঘড়ি ছিল রে ওর। এই জিজ্ঞেস করছে কি করে পেলে তুমি? না, যখন আমরা খুঁজছিলাম তখনই প্ল্যান করলাম, আপনার তো পুরনো ঘড়ি মানে তো টিক 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 আওয়াজ হবে। আমি চুপচাপ শান্তিতে দাঁড়িয়ে গেলে ওই আওয়াজের দিকে আমি যদি হাত দেয় পেয়ে যাব।
এই জন্য পেয়ে গেলাম। ওরা যখন ছিল হাল্লা ছিল। নিজে প্রতিদিন যদি শান্ত যদি বসতে পারো, নিজের ভিতর থেকে সব উত্তরগুলো পেতে শুরু করবে, বেদান্তা এটার নাম। এটাকে লাস্ট অব্দি নিয়ে যেতে পারো, তুমি কে বলেই বুঝে নেবে। তুমি এত দূর হয়তো তোমার লাগবে না, বাট জীবনে প্রচুর সমস্যাগুলো আসছে রে, তোমার আসতে শুরু করে দিয়েছে না অলরেডি। খুব ছোট বয়স হলে আসবে না, 16-17 পার হলেই কিন্তু জীবনে সমস্যাগুলো আসতে শুরু হবে। অ্যান্ড কুল পাবে না, এর সমস্যার সমাধান কোত্থেকে পাবো। এর কাছে যাচ্ছ, ওর কাছে যাচ্ছ, এই বই পড়ছো, ওই কোথাও থেকে তুমি কিচ্ছু পাবে না, ভিতর থেকে আসছে উত্তর। তোমার শুনবার জন্য শান্ত পরিবেশই নেই। মার্ক কমছে, বুঝো না কেন মার্ক কমে যাচ্ছে। বুঝতে পারছো কি পারছো না? পারবে, তুমি শুনতে পারছো না। সো হোয়াট উই নিড ইজ বেদান্তা হলো। তারপরে কি বলছেন স্বামীজি? ব্রহ্মচর্য অ্যাজ আওয়ার গাইডিং মোড। ব্রহ্মচর্য আর একটা ভয়ঙ্কর সমস্যা এখানে। তোমরা হয়তো ক্যাম্পে আসার আগে হয়তো বাবা মা বলেছে না, সাবধান থাকো ভাই, সাধুদের কাছে যাচ্ছ, বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে গিয়ে বল না আমি সাধু হচ্ছি বলে, কি ঝামেলা করবে দেখ। কালকে এসেছিল আমাদের ওখানে একটা ছেলে জয়েন করেছে, বাবা মা এসে কি হাল্লা বলছে, আমাদের উপর অ্যালিগেশন দিচ্ছে আপনারা ব্রেইন ওয়াশ করেছেন। তখন আমি বললাম, দেখুন যদি ব্রেইন ওয়াশ করে কাউকে সাধু যদি করা যেত, আমি প্রত্যেক সপ্তাহে একটা ছেলেকে আনতাম। ওইভাবে হয় না। ভালোবাসা কি জবরদস্তি করা হয়? নাই, সাধু সে। বাট ব্রহ্মচর্যের সমস্যা হচ্ছে আজকে কিন্তু 99.9% লোক বিশ্বাস করে সাধুর জন্য ব্রহ্মচর্য, আমার জন্য নাই, বিকজ আমি অলরেডি ফিট করে ফেলেছি, এর সঙ্গে বিয়ে হবে, সব ফিট আছে আমাদের। তো আমার ব্রহ্মচর্য কিসের জন্য লাগে? এইটা হচ্ছে আমাদের চিন্তাধারা। সেই জন্য আমাদের দেশ এই অবনতিতে। স্বামীজি বলছেন এটা, এভরিথিং ইজ এট দ্য ব্রিঙ্ক অফ রুইন বিকজ অফ ল্যাক অফ ব্রহ্মচর্য। স্বামীজির স্টেটমেন্ট এটা। উনি তো ঋষি, তো উনি দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এই অবস্থা কেন সোসাইটিতে। কারোরও ক্ল্যারিটি নেই, কেউ কারোর উপর বিশ্বাস করতে পারছে না, কেউ নিজের দায়িত্ব পালন করছে না। অল অফ দিস ইজ বিকজ, একটাই কারণ। কি কারণ? ব্রহ্মচর্য নেই রে ভাই, ব্রহ্মচর্য নেই। সো ব্রহ্মচর্য মানে আমাদের একটাই আন্ডারস্ট্যান্ডিং, কি এটা বিয়ে করব না, না সেইটা হচ্ছে উত্তম। এই একবার কি হলো দেখো, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আইনস্টিনের নাম শুনেছো তোমরা? হ্যাঁ, আইনস্টিন কিন্তু রিসার্চ করতো, রিসার্চ, বুঝতে পেরেছো না? সো ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি অ্যাকচুয়ালি কি কাজ করেন, সো ও বলেছিল আই এম এডুকেটিং মাইসেলফ বলেছিল, আমি শিক্ষার মধ্যে আছি বলেছিল বিচারা। বিকজ ওইটাও শিক্ষা, কিন্তু ও জানছে জগতের সম্বন্ধে, জানছে। ঠিক আছে, তুমি একটা কলেজের স্টুডেন্টকে জিজ্ঞেস করো তুমি করোটা কি, ও সেম উত্তর দেবে আই এম এডুকেটিং মাইসেলফ। হ্যাঁ, বিকজ ও তো শিক্ষা পাচ্ছে তো কলেজে। তুমি একটা হাই স্কুল ছেলেকে জিজ্ঞেস করো কি রে করো তুমি, ও কি উত্তর দেবে? আই এম এডুকেটিং মাইসেলফ, স্টাডিং। ও তো শিক্ষা পাচ্ছে। একটা নার্সারি ছেলেকে জিজ্ঞেস কর, সি সবকটা কিন্তু এডুকেটিং মাইসেলফ, এটা মনে রাখো তুমি। সবকটা, কোনটা নার্সারি থেকে শুরু করে আইনস্টিন যা করছে সবকটা এডুকেশন। বাট ব্রহ্মচর্যের সম্বন্ধে আমরা এইভাবে ভাবতেই পারছি না। আমরা একটা বিবেকানন্দের মতন সাধু যে যার জীবনযাপন ওইটা ব্রহ্মচর্য ঠিকই, আমি তো এত উঁচুতে নাই রে ভাই, আমি নার্সারিতে আছি, আমারও তো একটা ব্রহ্মচর্য থাকা উচিত। সো ব্রহ্মচর্য মানে কি? ইন্দ্রিয় নিগ্রহ। রিপিট কর, শিখেছো? কি একটা গেল দেখলে ফাট করে, চোখের উপর কোনো কন্ট্রোলই নেই, ঠিক না? চোখের উপর কোনো কন্ট্রোল নেই তোমার, মনের উপরও কোনো কন্ট্রোল নেই, মুখের উপর কন্ট্রোল নেই। আর একটা ভয়ঙ্কর জিনিস,
বাপ্পা রামা, ট্রেনগুলোতে গেলে কি অবস্থা মহারাজ, বাপরে বাপ, কি শব্দগুলো ইউজ করে রে লোকজন, খুব নোংরা রে ভাই, ধুত তেরি। অ্যান্ড কোনো কোনো, আমি তো বেঙ্গলি নেই, আমি তো সবকটা শব্দ জানি না, নতুন নতুন শব্দ শুনি, গিয়ে কলেজে স্যারদেরকে জিজ্ঞেস করি, স্যার এই শব্দের মানেটা কি? মহারাজ বলবেন না। অদ্ভুত অদ্ভুত জিনিস, ব্রহ্মচর্য। সো একবার কি হলো, একটা ঘটনা শুন। স্ট্যানফোর্ড বলে একটা ইউনিভার্সিটি আছে আমেরিকাতে, খুব নামকরা ইউনিভার্সিটি। 1960s ওখানে একটা প্রফেসর ছিল সাইকোলজির, ওয়াল্টার মিচেল বলে ওর নাম, ওয়াল্টার মিচেল। ও একটা বই লিখেছে, ও একটা এক্সপেরিমেন্ট করেছিল, সাইকোলজির প্রফেসর ছিল। তো ও এক্সপেরিমেন্টটা কি সুন্দর করেছে দেখ, ওই ইউনিভার্সিটির মধ্যে একটা স্কুল আছে, বিং প্রিপারেটরি স্কুল, BING প্রিপারেটরি স্কুল। তোমরা কেউ জানো বিং বলে একটা সার্চ ইঞ্জিন আছে, জানো? ও ওখান থেকেই তৈরি, স্ট্যানফোর্ড থেকে তৈরি। হ্যাঁ, ওদেরই ওটা প্রপ্রাইটারি সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন। সো বিং প্রিপারেটরি স্কুল আছে ওখানে। সো বিং প্রিপারেটরি স্কুলে এই ভদ্রলোকেরই দুটা ছোট্ট মেয়ে কেজিতে পড়ে, KG 1 KG 2তে পড়তো। সো ওই KG 1 KG 2 থেকে 30-35টা ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে, এইটুকু বাচ্চা, তো 6 ইয়ার্স হবে, 5 ইয়ার্স হবে, হ্যাঁ, 30-35টা বাচ্চাদেরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলো। কিরকম এক্সপেরিমেন্ট? এইরকম একটা রুম, এরকম একটা টেবিল, এরকম একটা চেয়ার, এক একটা বাচ্চাকে নিয়ে এসে বসানো হবে। টেবিলের উপর একটা প্লেটে একটা মার্শম্যালো বলে, ওখানে একটা খুব ফেমাস একটা চকলেট আছে, যেমন আমাদের কিটক্যাট আছে, একটা মার্শম্যালো রাখবে ও। তারপর ও ওই বাচ্চাকে ইনস্ট্রাকশন দেবে, দেখো এই মার্শম্যালো তোমার জন্য, তুমি খেতে পারো, আমার কিন্তু 5 মিনিটের একটা কাজ আছে, আমি বাইরে গিয়ে কাজটা সেরে আসছি, তুমি ইতিমধ্যে যদি এটাকে না খাও, আমি যদি এসে দেখি তুমি খাওনি, আমি এসে কিন্তু তোমাকে আরেকটা মার্শম্যালো দেব, মানে তুমি একটার বদলে দুটো পাবি, বলে চলে যাই। বুঝতে পেরেছো না? এইরকম একটা ক্যামেরা লাগিয়েছিল ওখানে, ওই অরিজিনাল ফুটেজ এখনো ইউটিউবে পাওয়া যায় তোমাদের। অদ্ভুত রিয়াকশন বাচ্চাদের, দেখবার মতন। কোন কোন বাচ্চা কি করে, ও কথা শেষ করার আগেই, কিছু বলছিলেন কি, কোথায় শেষ করেনি এখনো, মার্শম্যালো দেখলো খাবে ও। কি বলছিলেন আপনি? আর কিছু কিছু ছেলে মেয়েরা অদ্ভুত রে ভাই, এইরকম দেখছে না, দেখলে সমস্যা, দেখলে সমস্যা, খাওয়ার ইচ্ছা হয়। ও যতক্ষণ আসছে না এইদিকে তাকিয়ে আছে, হাত পা বেঁধে দিয়েছে, দেখ না, হাত ফ্রি থাকলে যায় ওখানে। আর কিছু কিছু ছেলে মেয়েরা আছে, ও চলে যাওয়ার পর, এটা কি প্লাস্টিক, এটা কি আসল মার্শম্যালো বলে জিভে রেখে রাখছে, চেষ্টা হলো। এক্সপেরিমেন্ট এইটা নাই, এক্সপেরিমেন্ট হচ্ছে গিয়ে 30 বছর পর। 30 বছর পর এ বেটা রিটায়ার্ড, বুড়ো বয়সে রিটায়ার্ড, এখন বাড়িতে বসে আছে, মেয়ে দুটো বড় হয়েছে, ভালো সেটেল হয়েছে জীবনে। সো ওদের দুর্গাপূজা একটা আছে, থ্যাঙ্কস গিভিং বলে, খ্রিস্টানদের থ্যাঙ্কস গিভিং এ সব লোক বাড়িতে ফিরেছে, দুজন বোন গপ্প করছে, এই তোমার আমুক মনে আছে রে, তোমার টামুক মনে আছে রে, এই সম্বন্ধে ওর সম্বন্ধে কথা বলছে। বাবা নামগুলো শুনে বলছে, আচ্ছা এরাই তো ছিল না যার উপর আমি এক্সপেরিমেন্ট করেছিলাম। দুটো মেয়েকে বসিয়ে ওই পুরো লিস্টটা নিয়ে এসে বলছে, এই ছেলেটা কি করছে এখন, এই মেয়েটা কি করছে এখন, এই ছেলেটা কি করছে এখন, বলে পুরো জিনিসটা ম্যাপ করলো। তখন একটা অদ্ভুত জিনিস বেরোলো রে। কি বেরোচ্ছে জানো? 30 ইয়ার্স আগে যখন 5 বছরের বাচ্চা ছিল, যে ছেলে বা মেয়ে নিজেকে কন্ট্রোল করে আরেকটা মার্শম্যালো নিতে পেরেছিল, ওরা সব হাই কোয়ালিফিকেশন, পোস্ট গ্রাজুয়েশন, PhD করেছে, সুন্দর চাকরি পেয়েছে ওরা, হাই পেইং স্যালারি, স্টেবল জবস, বিয়ে হয়েছে, স্টেবল ফ্যামিলি লাইফ। মোট কথা হচ্ছে যে আমরা বলি একটা সাকসেসফুল ম্যান, ভদ্রলোক। বুঝতে পেরেছো না? কানেকশন ছিল, কোথায় কানেকশন ছিল? দে ওয়ার ওয়েটিং ফর দ্য সেকেন্ড, নিজেকে কন্ট্রোল করতে পেরেছিল। যে ছেলে মেয়েরা ও কথা শেষ করার আগেই খেয়ে ফেলেছে,
ও আসার আগেই খেয়ে ফেলেছে, নিজেকে কন্ট্রোলই করতে পারেনি। ওরা কেউ ডিগ্রি কমপ্লিট করতে পারলো না, একটা এক্সেপশন নেই। ও বই লিখেছে, ওর বইটা পড়া উচিত, তোমরা দারুণ বই, মার্শমেলো টেস্ট বলেই বইয়ের নাম। একটা ছেলে বাই চান্সও, হ্যাঁ ওখানে খেয়েও ফেলেছিল, এখানে কিন্তু স্টেবল লাইফ হলোই না রে ভাই। এটাকে রিপিটেডলি টেস্ট করা হয়েছে এই মার্শমেলো প্রিন্সিপালকে, বুঝতে পেরেছো না? ছোট বয়সে, মানে ছোট বয়স মানে তোমাদের এখনো ছোট বয়সী, আমাদের স্বামী বিবেকানন্দার হিসাবে 25-30 অব্দি ছোট বয়স বলে বলছেন, তারপরে কিছু চেঞ্জ করা মুশকিল বলে বলছেন। যা তুমি করবে তার ভিতরে করতে হবে তোমাকে, মানে এখনো তোমার টাইম আছে। নিজের মনটাকে, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে শিখ। কন্ট্রোল করে করবোটা কি? তোমার কর্তব্য আছে রে। কালকে রাত্রে তোমরা কোথায় ছিলে? বাড়িতে ছিলে না এখানে? আহা রে, তো ব্রাজিল ম্যাচ দেখা থেকে আর্জেন্টিনা ম্যাচ দেখা হয়নি। বাড়িতে থাকলে পাক্কা দেখতে তোমরা, আমি 100% শিওর। হ্যাঁ, এই দেখুন মানুষ। অ্যাজ এ স্টুডেন্ট তোমার কর্তব্য কি বলো? এই প্রত্যেকটা, আমার ড্রাইভার আছে না, আমাকে নিয়ে এলো তো বেলুর মঠ থেকে, ওর কর্তব্য কি রে? গাড়িটাকে ঠিকঠাক ড্রাইভ করা, গাড়িটাকে ঠিকঠাক রাখা। তোমরা সকালে ব্রেকফাস্ট খেয়েছো ঘুগনি, হ্যাঁ? রাধুনির কর্তব্য কি রে? ঠিকঠাক রান্না করা, নুন টুন, হ্যাঁ। সো মোট কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্তব্য সম্বন্ধ আছে। অ্যাজ এ স্টুডেন্ট তোমার কর্তব্য কি রে? এইটা মনে রাখতে হবে। আজকে অবস্থা কিরকম আছে, স্পেশালি আমাদের বেঙ্গলে, মানে পড়াশোনা ছাড়া সবকিছু আমাদের কর্তব্য আজকে। বাংলাদেশে আরো ভয়ঙ্কর, ওরা দেশ চালাতে গেছিল। মানে আমি বুঝতে পারছি না, ওরা যদি দেশ চালায় তো পড়বে কে? তারিক রহমান, মানে কেউ তো পড়তে হবে, তো যে পড়বে ছেলেরা, ওরা কোথায় আজকে দেশ চালাবে? ওরা অবস্থা দেখ তুমি, মানে দিস ইজ কল্ড কনফিউশন। এটা ব্রহ্মচর্যের অভাবে হয়। এটা তোমার যদি ব্রহ্মচর্য মেনটেন করতে তুমি যদি শিখে ফেলো, ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করবে। আননেসেসারি যেখানে যাওয়ার দরকার নেই, চোখ ওখানে যাবে না। চোখ থেকে শুরু রে সবকিছু। চোখ তো, আমি সন্ন্যাস হলো আমার 2008-এ। আমার সন্ন্যাস হওয়ার পর বেলুর মঠে একজন বরিষ্ঠ সাধু আছেন, ভজনানন্দজি বলে, আমি গিয়ে প্রণাম করলাম। উনি বললেন, উনি আমার মাতৃভাষা জানেন, কন্নড়া জানেন, কানাডাতে বললেন, সন্ন্যাস হয়ে গেল? বলা হ্যাঁ মারা সন্ন্যাস হয়ে গেল আমার। তখন উনি বলছেন, সন্ন্যাসটা চোখে দেওয়া হয় জানো তুমি? এটা বললেন আমাকে, বিকজ তোমার চোখ যদি পবিত্র নেই, আর কোথাও তুমি গেরুয়া লাগিয়েও কোনো লাভ নেই। কি কি অদ্ভুত কথা দেখ। সো ওইটা সবার জন্য প্রযোজ্য রে। ওটা কোথায় যাচ্ছে তোর চোখ? বুঝাতে পারছি ব্যাপারটা? এইটা করতেই হবে, এটা না করলে এই দুদিন থাকা ওয়েস্ট তোমার। স্বামীজিকে বুঝতে পারলে না, যতই পড়ো তুমি বুঝবে না। সব সময় সারা জীবন একটা কনফিউশন থাকবে, নেক্সট করণীয়টা কি, এইটাই ডাউট তোমার সব সময়। যার ব্রহ্মচর্য থাকবে ও পরিষ্কার জানবে আমার নেক্সট করণীয়টা কি। সো কি কি লাগলো? স্বামীজি কি কি বললো? হোয়াট উই নিড ইজ ওয়েস্টার্ন সায়েন্স, ব্রহ্মচর্য হলো, তারপর শ্রদ্ধা। স্বামীজি বলছেন শ্রদ্ধা না বুঝতে পারলেও অ্যাটলিস্ট ফেইথ ইন ওয়ানসেলফ অন্তত থাকতে হবে। এটা হচ্ছে স্বামীজির বক্তব্য। শ্রদ্ধা একটা ভয়ঙ্কর জিনিস। শ্রদ্ধা কিরকম জানো? এটা মানে আমাদের পুরনো একটা কনসেপ্ট। সো তোমার হাঁচি হয়, হাঁচি হয় তো তোমার, হ্যাঁ, গ্যাস, এইগুলো দেখো শরীরের মধ্যে একটা প্রাণের একটা কাজ। প্রাণ বলে একটা আছে, আমার প্রাণ শক্তি বলে ভিতরে আছে, বুঝতে পেরেছো না? এই যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এগুলো সব প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি দেখো বিভিন্ন ধরনের কাজ করে। যে প্রাণ শক্তি আমার শ্বাস প্রশ্বাস করে, সেইটা দিয়ে কিন্তু হাঁচি হবে না। হাঁচির জন্য একটা সেপারেট প্রাণ শক্তি লাগে, বুঝতে পেরেছো না? ডাইজেশন একটা প্রাণ। স্বামীজির বক্তব্য হচ্ছে শ্রদ্ধা একটা প্রাণ শক্তির একটা রূপ। ওইটা যখন ভিতরে জেগে যায় না, ওই মানুষটাকে কেউ আটকাতে পারবে না, ও নিজের লক্ষ্যের প্রতি যাবেই। আমাদের সমস্যা কি জানো? মহারাজ বলছিলেন না, লক্ষ্য, মহারাজ যখন বলছিলেন তখনই আমার এই
গল্পটা মনে পড়ে গেল। একবার একটা প্রফেসর কি করছে, অফিস থেকে বেরোচ্ছে, মানে কাজ করছিল প্রফেসর, হঠাৎ করে অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর বলি না আমরা, কাম খেয়ালি থাকে এরা, এত পড়াশোনা করে ফেলেছে কি মোটামুটি একটু তো এ করছে এটা কি, যখন কাজ করছিল ওর মনে পড়লো, ও ভাই আমার মিটিং ছিল একটা, যেতে হবে, দেরি হয়ে গেছে আমার। এ অফিস থেকে ধর করে বেরিয়ে একটা ট্যাক্সিকে ধরে বলছে, ভাই তোমাকে আমি ডাবল টাকা দেবো, তুমি যত স্পিড চালাতে পারো তা চালা, তুমি, আমার খুব দেরি হয়ে গেছে, আমার ডাবল টাকা দেবো। ও চলছে, অনেকক্ষণ পরে মনে পড়লো, আচ্ছা কোথায় যেতে হবে না কি বলেছি নাকি, তো জিজ্ঞেস করছে, দাদা কোথায় যেতে হবে বলেছি, না স্যার, বাট আমি ফুল স্পিডে চালাচ্ছি। এইটা হচ্ছে আমাদের সমস্যা, আমাদের লক্ষ্যই নেই, শ্রদ্ধা জেগে গেছে, করবোটা কি। ফেইথ ইন ওয়ানসেলফ, ফেইথ ইন ওয়ানসেলফ ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। ধরো ফর এক্সাম্পল, আমি এখন তোমাকে বললাম তুমি একটা নালায়েক ছেলে, তুমি ওয়ার্থলেস ছেলে, সবার সামনে বললাম, এ তো চিৎকার করবে এখন, আপনি আমাকে চিনেন কত, সবার সামনে আপনি অপমান করলেন কিভাবে, চিৎকার করবে কি করবে না? তোমরাও সব তারপর বলবে, না মহারাজ এটা বলা উচিত হয়নি, আপনার বলবে কি বলবে না? তখন আমি বলবো, ক্ষমা চাইছি ভাই, ভুল হল। বাট তোমাদের সমস্যা কি জানো, আমরা পাবলিকলি যদি তোমাকে অপমান করি তখন তুমি চিৎকার করে উঠো। তুমি বাড়িতে যখন টেক্সট বুক খুলো, একা, আর কেউ নেই, তুমি এবং তোমার বই, 3 লাইন পড়ার পর, এইটা আমার পক্ষে সম্ভব নেই, এই চ্যাপ্টারটা ছাড়তে হবে, নেক্সট চ্যাপ্টার দেখি। এই অপমানটা, নিজেকে নিজে যে তুমি অপমান করছো, তখন কেন জেগে উঠছো না তুমি? এই ব্রহ্মচর্যের সম্বন্ধে বললাম, ব্রহ্মচর্য বড়রা পারে, সাধুরা পারে, আমরা পারি না। এই যে দেখ, শ্রদ্ধাই নেই তোমার ভিতরে। মাঝে মধ্যে আমার ডাউট হয়, জানো, সাধু আমি না তুমি। কেন আমরা বলতে থাকি, প্ল্যান করো রে ভাই জীবনের জন্য, কিছু একটা লক্ষ্য রাখ, আমি এত পড়বো, এই চাকরি পাবো, 2026 সেকেন্ড 2030-তে আমি এই ধরনের একটা কার কিনবো। আমি ছেলেদেরকে বলতে থাকি, উল্টো হওয়া উচিত। অ্যান্ড ছেলেরা কি বলে জানো, কি রে তোমার জীবনে কি করবে তুমি, কি হবে তুমি? দেখি মহারাজ, ঠাকুর যা করা। এটা আমার উত্তর হওয়া উচিত, ঈশ্বরের উপর নির্ভর আমি হব, অ্যাম্বিশন তোমার থাকা উচিত। উল্টো হয়ে গেছে। এ নাকি ঠাকুরের উপর বিশ্বাস করে, এর জীবন কি হবে, অ্যাজ ইফ ঠাকুরের আর কোনো কাজকর্ম নেই, তোমার জীবনটা নিয়ে ও প্ল্যান করে, মানে তোমার অ্যাসিস্ট্যান্ট, বেসিক্যালি সেক্রেটারি। ভেবে দেখ না, কত অবসার্ড থিঙ্কিং দেখো না আমাদের। শ্রদ্ধা থাকতে হবে রে, শ্রদ্ধা থাকলে না, আমি বলি আমার ছাত্রদেরকে বলি, এখন ছাত্ররা তখন আমাকে উল্টো প্রশ্ন করে, জীবনটা কি এত প্ল্যান করে কখনো হয় না? ওটা হবে না হয়তো, হ্যাঁ, বাট প্ল্যান ছাড়াও তো কিছু হবে না রে। স্বামীজি বলছেন এটা, এ ম্যান উইথ অ্যান আইডিয়াল মে মেক এ মিস্টেক, বাট এ ম্যান উইথাউট অ্যান আইডিয়াল উইল মেক 50,000 মিস্টেক। স্বামীজি বলছেন এটা শিওর, বিকজ কোনো লক্ষ্যই নেই তোর। হ্যাঁ, স্বামীজি বলছেন এটা, প্ল্যান কর, সুন্দর করে প্ল্যান কর। কোনো প্ল্যান কিন্তু এসে অন্যদেরকে বললে হাসবে ওরা, অন্যদেরকে বলবে কেন, বাট নিজে তো প্ল্যান কর, তখন একটা লক্ষ্য থাকবে। তুমি বুঝতে পারছো রে আমার কথাগুলো? হ্যাঁ, বুঝতে পারছো তো? শ্রদ্ধা থাকতে হবে, বুঝতে পেরেছো না? শ্রদ্ধা হচ্ছে গিয়ে ডেভেলপ করতে হবে। এটা স্পিনোজা বলে একটা ওয়েস্টার্ন ফিলসফার আছে, কেউ নাম শুনেছো রে? বারুচ স্পিনোজা, নাম শুনেছো না? Yes, he used to read a lot about. So Spinoza had written a book called Conatus. তোমাদের যদি টাইম ফাইম থাকলে, ইন্টারেস্ট থাকলে এগুলো পড়তে পারো তোমরা, দারুণ। ও কিন্তু শ্রদ্ধার সম্বন্ধে বলছে, অদ্ভুত কথা বলছে। ও কি বলছে জানো, তোমাদের কারোর এইরকম সমস্যা হয়েছে রে, যখন একটু ফ্রি টাইম থাকে, সব উল্টো পুল্টো চিন্তা আসে মনে, যেমন হয়তো আমি এক্সাম ক্লিয়ার করতে পারবো না, হ্যাঁ, হয়তো আমার এইবার চাকরি হবে না, হয়তো বাবা মরে যেতে পারে, মানে উদ্ভট চিন্তাগুলো আসে। স্পিনোজা কি বলছে জানো, এই ধরনের চিন্তাধারা আসে বিকজ ইউ ডোন্ট হ্যাভ ফেইথ ইন গড। ও তো গডের কথা বলছে, আমাদের স্বামীজি বলছেন নিজের উপর বিশ্বাস নেই, কথাটা ওইটুকুই ডিফারেন্স। বাট স্পিনোজা বলছেন ইউ ডোন্ট হ্যাভ ফেইথ ইন গড। সি, বিকজ তুমি যদি সত্যি
তুমি বলো না ঈশ্বরে বিশ্বাস করো নাকি? তুমি বিশ্বাস করো ঈশ্বরে? হ্যাঁ, যদি তুমি বিশ্বাস করো, তুমি এই ধরনের চিন্তা করতে পারবে না। একটু ভেবে দেখো তো তুমি। বিকজ ঠিক আমার বাবা মরে যেতে পারে, আমার হয়তো এক্সামে ফেল হতে পারি আমি, বাট যেহেতু ঈশ্বর আছে, ও জানে আমাকে কেন ফেল করাচ্ছে, ও জানে আমার, সো আমি চিন্তা করতে পারবো না, যা হবে হবে, তারপর আমরা ফেস করব। এইটা হচ্ছে শ্রদ্ধা। হ্যাঁ, যা সিচুয়েশন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই আমাদের। কনেটাস বলে ও একটা শব্দ দিচ্ছে, আমরা শ্রদ্ধা বলি, তার ল্যাটিন মনে হচ্ছে আমার, যেটা ল্যাটিন হচ্ছে কনেটাস। অদ্ভুত বই লিখেছে স্পাইনোজা বা স্পিনোজা। সো স্বামীজি কি বলছেন, আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য কি কি লাগে আমাদের? উই নিড ওয়েস্টার্ন সায়েন্স। চিন্তাধারা র্যাশনাল হবে রে, বুঝতে পেরেছো না? আমার একজন বন্ধু ছিল, আমি এটা মানে যখন আমি পড়তাম, ইঞ্জিনিয়ারিং যখন পড়তাম, একটা বন্ধু ছিল, ও একটা ওয়াচ পড়ে আসতো ইঞ্জিনিয়ারিং এক্সামে। ওই ওয়াচে হাত নেই, নাম্বার নেই, কিচ্ছু নেই, গ্লাস টাস ভেঙে গেছে, ওইটা পড়ে আসতো। আমি বলতাম, ভাই তুমি রেগুলার দিনে ভালো ওয়াচ পড়ে এসো, এক্সামের দিন এই ধরনের ওয়াচ কেন? এক্সামের দিন তো টাইম লাগে তোর। ও বলছে আমাকে, এটা আমার বাবা পড়তো, বাবা চিফ ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ে, ওর বাবা ছিল মাইসুর মহারাজার আন্ডারে একটা ইঞ্জিনিয়ার। সো এই ওয়াচটা ওদের, এইটা নাকি পড়ে এলে ভালো হবে। এটা এটা কোন ধরনের চিন্তাধারা? হ্যাঁ, yes, these are all. So basically superstition is that which is irrational. বুঝতে পেরেছো না? If it is irrational, that is when we call it as a superstition. Be rational. So ইঞ্জিনিয়ারিং এ এক্সামে মার্ক তুলতে গেলে তোমার কি ওই ধরনের বাবা দাদুদের ওয়াচ লাগবে না কি লাগবে? তোর পড়াশোনা কর, সিম্পল কথা। ওয়াচই নেই তোমার, পড়াশোনা কর, মার্ক উঠবে। কমন সেন্সিক্যাল থাকতে হবে আমরা, বুঝাতে পারছি ব্যাপারটা? র্যাশনাল থট, দ্যাট ইজ কল্ড ওয়েস্টার্ন সায়েন্স। ওয়েস্টার্ন সায়েন্সের আরো অনেক কিছু অ্যাসপেক্টস আছে যে স্বামীজি বারে বারে কিন্তু তুলে তুলে ভরেছে। আমরা সঙ্গে কাজ করতে পারি না রে, আমাদের একসঙ্গে মিলিতভাবে কাজ করতে পারছি না। আমরা ঘৃণা করি আরেকজনকে, জাতপাত নিয়ে কথা বলি আমরা, তুমি কি ব্রাহ্মণ, এই প্রশ্নগুলো তুলি আমরা। এইটা এগেইনস্ট ওয়েস্টার্ন সায়েন্স, এগেইনস্ট র্যাশনালিটি। বুঝতে পেরেছো না? আজকে তোমরা কাজে যাচ্ছ, এক কাজ চাকরি করা কেউ আছে এখানে? কি কি চাকরি করো তুমি? কোন কোন জায়গাতে করো তুমি? কলকাতা আপোলোতে করো তুমি। সো আপোলোতে ইনি একটা চাকরি করেন, বুঝতে পেরেছো না? আগেকার দিনে কিরকম হতো এটা তোমাকে বলছি। আগেকার দিনে আপোলো চালাবে এর দাদু, বুঝতে পেরেছো না? বিভিন্ন ডিপার্টমেন্ট হেড হবে এর বাবার ভাইরা, কাকুরা, জেঠুরা, এরা হবে ডিপার্টমেন্ট হেডস, বুঝতে পেরেছো না? তারপরে ওদের ছেলেপেলেরা হবে বিভিন্ন ধরনের ডক্টর কনসালটেন্টস। এইটা ছিল আগেকার সিস্টেম, এটাকে কাস্ট সিস্টেম বলি আমরা। সোসাইটি শুধুমাত্র দু রকম অ্যারেঞ্জ করতে পারি আমরা, সমাজটাকে কত রকম অ্যারেঞ্জ করতে পারি আমরা? মাত্র দু রকম, একটা হচ্ছে কাস্ট সিস্টেম আর একটা হচ্ছে কর্পোরেট সিস্টেম। দুটাও ইন্ডিয়া ডিসকভার করলো। কাস্ট সিস্টেম বেদিক সময় থেকে আছে আমাদের, কর্পোরেট সিস্টেম ভগবান বুদ্ধা ডিসকভার করলো অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু কাস্ট সিস্টেম। আমরা তখন ওটাকে রিজেক্ট করেছি, আমরা বললাম না, আমরা নেব না এটা, আমরা কাস্ট সিস্টেমেই থাকবো। হ্যাঁ, স্বামীজি বলছেন তোমাদের আজকের অবস্থার কারণ হচ্ছে, আমার টাইম হয়ে গেল, তোমাদের আজকের অবস্থার কারণ হচ্ছে তোমরা পাপীরা, অবতার পুরুষের কথাটাকে মানেনি তোমরা বলে বলছেন স্বামীজি। উনি 2000 বছর আগে বললো, তোমাদের সমাজে যারা যারা কাস্ট করতে চাইছে করুক না রে ভাই, বাকিদের জন্য আমি একটা নতুন সংঘ বলে একটা তৈরি করে দেবো, কর্পোরেট সিস্টেম। ও মানলাম না, আমরা ওকে তাড়িয়ে দিলাম আমরা। ও যায়নি, এই অবতার পুরুষের কাজ কখনো তুমি মিটাতে পারবে না। ও এখান থেকে গেল মিডল ইস্টে, গেল মিডল ইস্টে ওটা ক্রিশ্চিয়ানিটির ভিতরে ইনফ্লুয়েন্স করলো, ক্রিশ্চিয়ানিটি ওটা ইউরোপে গেল, ইউরোপে ভ্যাটিকান সিটির মাধ্যমে বিউটিফুল ফর্ম নিল কর্পোরেট স্ট্রাকচার, ব্রিটিশ কোম্পানির মাধ্যমে সালা ইন্ডিয়াতে এসে আজকে আমরা ওইটা ফলো করছি। আজকে এই যে আপোলোতে আছে,
অ্যাপোলোর ফাউন্ডার একজন, তার বিভিন্ন ডাইরেক্টর সব কেউ কানেক্টেড নেই। আজকে আমরা আনকানেক্টেড পিপল কাজ করতে হচ্ছে। সি যদি পুরনো সিস্টেমে হতো, এ যদি কাজ করবে না বললে এ যেটু এসে একটা থাপ্পড় দিয়ে দেবে। হ্যাঁ, বিকজ ও সব তো কানেক্টেড, তো তোমরা এর না বলার দমই থাকতো না এর। আজকে ওইটা হচ্ছে না, কেউ কাউকে চিনি না, এ যা করো যাও না। আমি এইটা আমরা শিখতে হবে। This is also a part of Western science. See, one of the secrets of the Western world is their organization. আনকানেক্টেড পিপল কিন্তু জয়েন করে। রামকৃষ্ণ সংঘ দেখো না তুমি, ওইটা সেম ফরমেশন স্বামীজি করলেন। এখানে কেউ কারোর সঙ্গে আগে কোনো সম্পর্ক নেই এদের, সব কিন্তু সুন্দরভাবে নিজে নিজের কর্তব্য করবে। সো হোয়াট উই নিড ইজ ওয়েস্টার্ন সায়েন্স। বেদান্ত মানে কি বললাম, বুঝলাম আমরা নিজের সম্বন্ধে জানা। সি আমি সায়েন্সে প্রচুর ডেপথে চলে গেছি, হিস্ট্রিতে প্রচুর পড়াশোনা করেছি, বুঝতে পেরেছো না? বেঙ্গলি লিটারেচার আমূলাগ্র জানতে পেরেছি আমি, নিজের সম্বন্ধে জানা হলো না, বুঝতে পেরেছো না? নিজের ছেলে মরে যাচ্ছে, নিজের বউ মরে যাচ্ছে, সামলাতেই পারছে না, এত বড় লোক। এই পল ডাইরাক বলে একটা নাম শুনেছো রে কেউ এখানে? DIRAC, পল ডাইরাক। পল ডাইরাক ছিল একটা ফেমাস সায়েন্টিস্ট, কোয়ান্টাম ফিজিসিস্ট, কোয়ান্টাম ফিজিক্সের সায়েন্স। 1931-এ ও নোবেল প্রাইজ পায়, তখন ওর বয়সটা 30 বছর, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট নোবেল প্রাইজ উইনার্স, বুঝতে পেরেছো না? সো কোয়ান্টাম ফিজিক্সে দুটো আছে, একটা স্পেশাল রিলেটিভিটি বলে একটা আছে আইনস্টাইনের, অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স বলে আছে নিলস বোরের। এই দুটা কিন্তু কানেক্টেড ছিল না। এ একটা ইকুয়েশন বের করে, ডিরাক্স ইকুয়েশন বলে ওর নাম, which connected these two, মানে অত্যন্ত টপ ক্লাস মানুষ, বুঝতে পারছো তোমরা? এত ছোট বয়সে নোবেল প্রাইজ পেয়েছিল। তারপরে দীর্ঘকাল জীবনযাপন করলো পৃথিবীতে, মোটামুটি সবকটা টপ ইউনিভার্সিটি কলেজ ওকে ডাকতো, একটা সেপারেট ডিপার্টমেন্ট ওকে দিয়ে সেট আপ করতো, সেট আপ করে দিত ওটাকে। এরকম ওর কন্ট্রিবিউশনটা কিন্তু অপূর্ব। মোট কথা হচ্ছে, এই ধরনের জীবন যদি কেউ যাপন করতে পারে, ও সাকসেসফুল কিনা বলতো? এর চেয়ে বেশি তোমার কি রে লাগবে? যেখানে পা রাখছে ওখানে রেকগনিশন, বুঝতে পেরেছো না? ওর মৃত্যুর 6 মাস আগে একটা ইন্টারভিউতে ও বলেছে, তোমরা গুগল করে দেখতে পারো এটা, ফ্রান্সের একটা ফিজিসিস্ট ওকে ইন্টারভিউ করছে, পল ডাইরাক। ও কিন্তু ডাইরাকের ইন্টারভিউ করছে বলে খুব আনন্দ ওর, এত বড় মানুষের ইন্টারভিউ পাচ্ছি আমি। ও জিজ্ঞেস করছে প্রথমেই, কি জীবন স্যার আপনার, হ্যাঁ, সো আপনি আপনার জীবনটাকে কেমন দেখেন? ও কি এক্সপেক্ট করছে, ঈশ্বরের কৃপা হোক বা যা কিছু হোক, নিজের কাজে আমি কিন্তু যা দরকার ছিল। ও বেটা বলল, আমার মনে হয় আমি আমার জীবনটাকে নষ্ট করে দিই, ওয়েস্ট করলাম, এই কথা বলেছি। দেখো, দ্যাট ইজ বিকজ হি ওয়াজ ওয়ান অফ, তুমি যদি ওয়েস্টার্ন সায়েন্সের যদি কথা বলো, এ হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন সায়েন্সের একটা মূর্তি। ও বলছে, বিকজ তুমি সারা জীবন তুমি ওয়েস্টার্ন সায়েন্সে দিয়ে দিতে পারো, নিজের সম্বন্ধে যদি না জানলে একদিন আসবে মৃত্যুর সময়, তুমি কিন্তু তখন পশ্চাতাপ হবে তোমার। কিমহম সাধুনা করবম কিমহম পাপম করবম ইতি উপনিষদের কথা। নিজের সম্বন্ধে জানতে, সো তার জন্য তোমাকে কেউ সেপারেট টাইম দেবে না, কেউ না, নিজে একটা রুটিন বের করতে হবে, প্রতিদিন করতে হবে। এটা সানডে স্যাটারডে নাই, দুর্গাপূজা মহরম নাই, এটা 365 ডেজের ব্যাপার। যেমন খাও তো প্রতিদিন, পেট পরিষ্কার করো তো প্রতিদিন, ওই ধরনের একটা অ্যাক্টিভিটি এটা প্রতিদিন করতে হবে। সো তুমি সানডে আজকে আমি যাব না টয়লেট, এই তো বলতে পারবে না তুমি। ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ অ্যাজ ফান্ডামেন্টাল অ্যাজ দ্যাট। সো হোয়াট উই নিড ইজ কাপলড উইথ, তারপর ব্রহ্মচর্য মানে কি বুঝলাম আমরা? শুরুয়াত, ইন্দ্রিয় নিগ্রহ থেকে শুরুয়াত, বুঝতে পেরেছো না? প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয় নিগ্রহ লাগে, তোমাদের মধ্যে আছে বলে তোমরা এই ক্যাম্পে এসছো, এটা মনে রাখ। ওটাকে আরো দৃঢ় করতে হবে। কত ছেলের আছে, এলো না তো, ওরা পারবে না। একটু যদি না থাকতো, তোমরা আজকে আসছো কেন এখানে?
সো ইন্দ্রিয় নিগ্রহ, ওটাকে যত বাড়াতে পারো তুমি এত উপর যাবে তো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো ইন্দ্রিয় নিগ্রহ শুধুমাত্র সাধুদের জন্য লাগে, এটা ভুল ধারণা। এটা সমাজে যদি তুমি থাকো তোমার লাগে, এটা সমাজে যদি থাকো তুমি তোমার লাগে। লাস্ট হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? ফেইথ ইন ওয়ানসেলফ, ফেইথ ইন গড, ফেইথ ইন ওয়ানসেলফ। বুঝতে পেরেছো না? ওটাতে কি হয়, ওটাতে কি হয়, শ্রদ্ধা থাকলে কি হয়? ইয়েস, নিজেকে আমরা ঘৃণা করতে পারবো না। ইউ ক্যানট হেট ইউর সেলফ। সি দ্য কোশ্চেন ইজ, আমি তোমাকে উদাহরণ দিয়ে বললাম, আমি যদি একে যদি এখন ডাউন করি, এ তুমি নষ্ট ছেলে তুমি, ও ইমিডিয়েট রিয়াকশন, এ আপনি কি জানেন আমার সম্বন্ধে, ঠিক ঠিক। তখন আমরা বলি এই বেটা ওর মধ্যে একটা কনফিডেন্স আছে, একটা শ্রদ্ধা আছে। না, ও যখন একা বসছে রুমে, যখন ও একা পড়াশোনা করছে রেডিওলজি নিয়ে, লেট আস ফর এক্সাম্পল, পারছি না এটা, তখন বলা উচিত ছিল হ্যাঁ না আমি পারবো, কেন পারবো না। মহারাজ বললেন না, স্বামীজির জীবন পড়লে তুমি কি বুঝবে, রে ইনি পারলেন আমি কেন পারবো না, এই ওইটা হচ্ছে ব্যাপার। না, আমরা স্বামীজির জীবন পড়ার পর আমাদের অবস্থা কিরকম জানো, উনি স্পেশাল, উনি পারে না, আমার দ্বারা হবে না, এইটা হচ্ছে সমস্যা, এইটা হচ্ছে সমস্যা। স্বামীজি থেকে বড় শ্রদ্ধা কিন্তু ঠাকুরের, জানো তুমি? শ্রদ্ধার যদি মূর্তি যদি বলো তুমি, স্বামীজি নিজে বলছেন ওটা কেন ঠাকুর, কেন দেখো, একটা গ্রামের ছেলে, গুরু নেই, কোনো সাধনার রাস্তা নেই, শুধুমাত্র একটা নবনির্মিত মন্দির, ওটা পুরনো মন্দিরও নেই, জাগৃত দেবতা বলে বলতে পারবে না তুমি, নূতন মন্দিরে, সেইটাও একটা মানে একদম ক্ষুদ্র জাতের একটা লোক তৈরি করেছে, ওইখানে পুজো করবেন উনি, চুপচাপ পুজো করে আসতে পারতে যেমন অন্যান্যরা করতো না। এর ভিতরে একটা প্রশ্ন শুরু হলো, মা কি নিজে আছে, জীব সত্যি আছে, মা কি আমার পুজো স্বীকার করে? নিজে ডাউটও করতে পারলো না। এ তুমি একটা গ্রামের ছেলে রে ভাই, তুমি এত বড় চিন্তা করিস না তো, তুমি তো নিরক্ষর ছেলে, তোমার তো কোনো গুরু নেই ঠিকঠাক। না, উনি কিন্তু ভিতর থেকে কি শ্রদ্ধা রে ভাই ওটা, না আমি জানবো, আমি কেন উত্তর পাবো না। উনি মাকে চিৎকার করে বলছেন আমাকে কেন দেখা দেবে না তুমি। তুমি বুঝতে পারছো ব্যাপারটা, মানে অবস্থাটা বুঝতে পারছো তুমি? শ্রদ্ধা মানে ওইরকম। তো চারটে জিনিস লাগে, এইটা থাকলে স্বামীজির মতন একটা ব্যক্তিত্ব তৈরি হবে। এটা যদি নাই তখন ছিল হলো বাস, আর কি। বুঝাতে পারছি? আমার টাইম হয়ে গেল।